পাশাপাশি মুক্তিযোদ্ধা জনাব ইব্রাহিম স্যারকে তার মূল্যবান বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, আত্মজীবনী এবং কাহিনী বলার জন্য দুইটা বিষয়ে একটু আলোচনা করে কথা শেষ করব। দুইটা বিষয়ের মধ্যে আমরা কেন মুক্তিযুদ্ধে গেলাম, ওনার আত্মজীবনী যা বই পুস্তকও পাবার, স্যারদের মুখের থেকে পাবার। তো আমি শুধু কেন গেলাম, আমরা মুক্তিযুদ্ধ কেন গেলাম, মুক্তিযুদ্ধে কেন গেলাম। শেখ মুজিবুর রহমান সারাটি জীবন, ছাত্র জীবন থেকে নিয়ে মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রেখে সমস্ত কাজগুলোই করে গেছে। নিজের সুখ স্বাচ্ছন্দ্যের কথা তিনি কোনো দিন পাবেন না। তাই যখন 70 নির্বাচনে ওনার পার্টিটা জয়যুক্ত হলেন, কিন্তু পাকিস্তান সরকার ক্ষমতা দেবেন না। আর পাকিস্তান সরকার ক্ষমতা দিলেন না এই জন্য তারা আমাদেরকে সারা জীবন শোষণই করে। তার কারণ তোমরা বই পুস্তকও পাওয়া দেখবা, এই সরকারি চাকরি ক্ষেত্রে এরকম দেখা গেছে 100 জনের মধ্যে মাত্র 2-1 জনকে পূর্ব পাকিস্তান থেকে নিছে, আর 98 জনে ওই পশ্চিম পাকিস্তানে। অথচ লোক সংখ্যার দিক দিয়ে পূর্ব পাকিস্তানে 1 কোটি লোক বেশি ছিল। আমাদের এই বাংলাদেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান। সেখানে 1 কোটি লোক বেশি থাকা সত্ত্বেও সমস্ত কিছু ওখান থেকে নিচ্ছে। 100 জনের মধ্যে 98 জন নিছে, আর 2-1 জন এখান থেকে নিচ্ছে তাদের খাই হিসাবে। এইরকম ভাবে প্রতিটা ক্ষেত্রে আর উপরের দিকে ভালো ভালো অফিসার এখান থেকে নেয় নাই, সব পশ্চিম পাকিস্তান থেকে নিচ্ছে। তা আমি ছাত্র বয়সে একটা সার্টিফিকেট করতে গেছিলাম, অ্যাটাস্টেড করতে গেছিলাম। তখন তো ফটোস্টেট ছিলেন না, হাতে লেখা নিয়ে যাওয়া হবে। এই দিক থেকে যেখানেই গেছি প্রায় সব জায়গাতেই ওই পশ্চিম পাকিস্তানি উর্দু ভাষা আমরা বুঝি নেই। তো আরেকজন বুঝাই দিছে, তারপরে আমাদেরটা বুঝাই দিছে কি লেখছে কি সমস্যা, তারপরে তারা অ্যাটাস্টেড করে দিচ্ছে। এই যে এরকমভাবে আমাদের দেশটা শোষণ করছে এবং পরিচালনা করছে। 70 সাল নির্বাচন যখন শেখ মুজিবুর দিলেন, পাশ করলেন, তখন তাকে কোনো ক্ষমতা দিতেছে না। টাল বাহানা করে এমন এক সময় আসলো, তখন 25শে মার্চ মধ্যরাত্রিতেই আমাদের যেখানে যেখানে শক্তি ছিল, ছাত্ররা ছিল, সংগ্রামী ছাত্ররা ছিল, ইতিহাস ছিল, পুলিশ ছিলেন, তারপরে এই যেখানে যেখানে এরকম আন্দোলন হয়েছে সেখানে সমানে মারা আরম্ভ করবে। এর আগে কিন্তু আবার ওই ভাষণটা তোমরা তো সবাই জানো, ভাষণটা প্রতি মুহূর্তেই তোমরা শুনতে পাও। এই ভাষণের মধ্যে আমাদেরকে একত্র করে গেছেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করো, দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ, এরকম ভাবে তোমরা অনেক কিছু শোনো। তখনই আমরা সংগঠিত হই। সংগঠিত হওয়ার পরে যখন আমাদের উপরে তারা আমাদেরকে মারা আরম্ভ করলেন, তখন আমাদের দেয়ালের দিক হয়ে গেল, কিন্তু আমাদের পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া লাগবে। তখন আমি সর্বপ্রথম 25শে মার্চ মধ্যরাতে, অর্থাৎ 26 তারিখ, 27 তারিখ নাকি 28 তারিখে আমি পুলিশ লাইনে দেয়া হাতিয়ার নেই। আর আমার সাথে ছিলেন আমার এক কাকা, ওই মকবুলের বাপ, উনি কিন্তু খুব উচ্চ ছিলেন। আমাকেও বলছে সাবধান, কেউ যেন না জানে, কিন্তু উনি আমার মুক্তিযুদ্ধ হইতে পারি নাই। অথচ সেই আমাকে নিয়ে গেছে পুলিশ লাইন থেকে। আমরা হাতিয়ার নেই, হাতিয়ার নিয়ে এই টাঙ্গাইল জামুরকি নামক স্থানে, জামুরকি আছে না, খেয়াল নেই তত, জামুরকি নামক স্থানে ওইখানে যে আমরা মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করি। কিন্তু তাদের যে হাতিয়ার ছিলেন, আমাদের খাস বন্দুক নিয়ে ওখানে কুলে ওপর মতো শক্তি আমাদের ছিল না। তখন আমাদের যে সিপিআর অফিসার ছিলেন, পুলিশের যে অফিসার ছিলেন, এরা বলতো তখন এদেরকে মাইরে কোনো লাভ নাই, আমরা মৃত্যু ছাড়া কোনো লাভ নাই, আমাদের আস্তে আস্তে কিছুগুলো বাধা দিতে হবে আর আমাদের পিছিয়ে যেতে হবে, যাতে তারা দ্রুত ধপ করে না আসতে পারে, আর এদিকে আমরা সতর্ক করতে হবে। তো আমার ওই সময় দিতে হতো জ্বর, প্রচণ্ড জ্বর নিয়ে পরে আমি হাতিয়ারা পুলিশের হাতে জমা দিয়ে পরে আমি চলে আসবো। এই কালীবাড়ি থেকে হাইটে দিয়ে বাড়িতে যাই, প্রচণ্ড জ্বর, পরের দিন আমার সমস্ত শরীর বসন্ত হয়ে। আমি চলে গেলাম নরন্দি।
বসে থাকা যাবে না। ওখানে আবার ওই আমার একটু পরিচিত লোক ছিল অনেক, ওইখানে রো অফিসের একটা গায়ে ওই ট্রেনিং সেন্টার দিলাম। ঠিক আছে, আমরা এর আগে আবার আনসার ট্রেনিং ছিল, যার জন্য আমার সুযোগটা আসে। তো ওখানে ট্রেনিং করার পরে তারপরে এক পর্যায়ে লোক কিছু কিছু লোক নিয়ে ইন্ডিয়াতে চলে যায়। ইন্ডিয়াতে চলে যাওয়ার সময় আমাদের এদিক থেকে শুনলে এখান থেকে 60-65 জন লোক যায়, কিন্তু মাঝপথে বাধাপ্রাপ্ত হইয়া আমরা ব্যাক করে চলে আসি। চলে আসার পরে শেষে এই যে চেয়ারম্যান সামাদ স্যার, উনি আমার সাথে ছিলেন। তো পরের দিন কেউ যাইতেছে না, 4টা দলে বিভক্ত হলো। 4টা দলে বিভক্ত হওয়ার পরে মাহমুদুল মাস্টার নামে একটা লোক আছে, না ওই মাহমুদুল মাস্টার, দুইজন, হ্যাঁ ওই যে বয়স্ক যিনি বেশি ছিলেন উনি একা করে বসে আছে। তখন আমি বললাম যে আপনি যে একা বসে আছেন কি গো, আপনি যে নৌকা চলে যাবে? বলে বাবা রে, আমি তাহলে একটা সাথী পাইতাম তাহলে চলে যাইতাম। তো আমি তো তাহলে আপনারা যাওয়া হবে না। যে কেন? আপনি সাথীও পাবেন না, যাবেনও না, তাহলে তাহলে তুমি কি করবে? আমি একা হইলেও চলে যাবো। তাহলে তাহলে তোমার মতো সাথী আমার দরকার, আমিও যাবো। তার নৌকা কোথায়? একটা হিন্দু ছেলে ছোট্ট তোমাদের বয়সী, ও পাও ধরে চিৎকার দিয়েছে আমার নিয়ে জন্ম। না করলাম যে না তুমি মুক্তিযুদ্ধ যেতে পারবো না, না আমার নিয়ে জন্ম দেবো, কোনো ব্যাপার আছে না। আমি তাহলে নৌকা তুলো, 2 জন উঠলো। এই যে কাজীমুদ্দিন ঢলু চিনো কি? এই উনি কয় যে ইব্রাহিম ভাই আমি যাবো, আমি উঠাও তাড়াতাড়ি, নৌকা চলে যাবে। এই 3 জন হলে আমি দিয়ে উঠলাম 4 জন। যখন 4 জন নৌকা ছেড়ে দিব, এই সময় সামাদ ছাড়া দিয়া নদী পাড়ে দিয়ে চোখ মুছতে আছে। ওরা আবার নৌকাটা একটু বিরাম, নৌকা বিরাইলাম। বিরানোর পর এই সামাদের বাম হাতে এনে ধরে আমি জানি না জায়গা, এইটাই না নৌকা তুললাম, চলে গেলাম ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে যাওয়ার পরে ইন্ডিয়ার কাছাকাছি গেছি গা, এত বড় বড় ফালা ফালা ছিল না কোনটা, 5টা-6টা ফালা, আরো রামদাও, এগুলো নিয়ে আমাদের এই এক পাওয়া যাইতে পারি, দাঁড়াও হেনে সামাদ ছাড়া চিৎকার কি চিৎকার ওই গারো যায়, একটা গারো পিছন থেকে দাও টান দেন রলা কাটতে আমি একা দিয়ে দিলাম। সামাদ ছাড়া তোর কথাই আর জীবন দাঁড়াইলাম। আমি তো জানি আমি যতক্ষণ পর্যন্ত আমার বাইসে আছি, আল্লাহ বাঁচাই রাখছি, এতক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ক্ষতি হইব না। পরে দেয় পারে এই কেনা খালি আয়, মায়ের বুক খাই, মায়ের কাছে বিদায় নিয়ে আইস। এই তোমরা তো আমাকে লোক ডাক দাও তাড়াতাড়ি, পাহাড়ের ওই পাশে আছে আমাকে লোক, তাড়াতাড়ি যাও। এমনি তো বলতেছে, জানি দাঁড়াই বসে, দাঁড়াই বলে তারপরে বললাম যে আর শহর দাঁড়িয়ে দরকার নেই, চলে গেলাম। 1 কিলোর মতো পশ্চিম দিকে ইন্ডিয়ার রাস্তা পেলাম। 1 কিলোমিটার পশ্চিম দিয়ে গেলে আমাদের যারা ট্রেনিং করেছিল, যাদের সাথে যে টাঙ্গে যুদ্ধ করছি, এরা যাবে হ্যাঁ ইব্রাহিম তুমি আড়াইকে, আমি তো আমার থুয়ে সব আপনারা এসে করছেন, আমি আড়াইকে তাড়াতাড়ি যাও। ওই প্রিন্সিপাল মতিউর রহমান সাহেব আছেন, ওনাদেরকে ওখানে থুয়ে তুমি তাড়াতাড়ি এসে করো। ওনাদের থুইয়া আমি তাড়াতাড়ি করে এখানে আসছি, আইসে এদের সাথে যোগাযোগ করছি, এদের সাথে এই করছি। পরে ওই রাতে ওখানে থাকলাম, পরের দিন চলে গেছি। পরের দিন চলে যাইয়া ওই মতিউর রহমান সাথে তোমার লোক চলে গেছে, আর একজন দিছি তোরা পাঠাই দিছি ট্রেনিংয়ের জন্য। আর মাহমুদুল মাস্টার বুড়া ছিল, তারা নেয় নাই। পরে তারা যে মেডিকেলে মানে চিকিৎসা সহযোগিতা করার করছে। আরেকজন ছেলে কলে ছেলে খোঁজ নেই, চলে গেছে। এইগুলো আমাদের তখনকার কেমনে ইন্ডিয়াতে চলে গেলাম। হ্যাঁ, তো সামাদ স্যার পরে আইসা বলে এই দেশে এই থাকলাম। থাকার পর পরে যুদ্ধ চললো 9 মাস। এই 9 মাসের যুদ্ধের যে ফলাফল কিভাবে অত্যাচার তারা করছে তোমাদের 2-1টা চিত্র দেই, কারণ চোখের সামনে অনেক কিছু হয়ে গেছে। কোনো বাড়িতে যে ঢুকছে দেখা গেছে সবাই না করলেও 2-1 জনে করলে সবাই করছে। এই যে মেয়েদের যে গর্ভ অবস্থায় থাকে, এদের ফালাই পেটের মধ্যে পাড়া দিছে, বলছে পেটের মধ্যে কি হ্যাঁ মুক্তিযুদ্ধ হ্যাঁ। এই গেল। এরপরে বাচ্চা পোলাইবেন কতগুলা ধরে উপর দিয়ে ছেড়ে মারছে, ছেলে বাচ্চা ওইখানে তারপরে মায়ের সামনে
এরকম মারা গেছে। বাবারা তো যে দৌড়াই কিন দিয়ে গেছে, কিছু মাছ পাইছে, তাহলে ওখানে শেষ হয়ে গেছে। এইরকম ভাবে তারা অত্যাচার আরম্ভ করলো। শুধু তাই না, কোনো এক জায়গার ওখানে লোক পাঠানো হলো। এটা নাইতাবাড়ির কাছে, আমরা নাইতাবাড়ি আসছিলাম রেখি করতে, 6 জন নাকি 7 জন লোক আসছিলাম রেখি করতে। যাওয়ার সময় এক লোক বললো যে স্যার, ওই অমুক জায়গাতে এখানে লোকজন তো নাই, খালি বাড়িতে ঘুরে গেছে, ওইখানে মেয়েদের প্রায় অত্যাচার করা হয়। তাই নাকি? যে হ্যাঁ, ধরে নিয়ে ওখানে অত্যাচার করা হয়। তো ওইখানে আমরা কাছাকাছি যাইয়া 2টা ছেলেরে পাঠাইলাম। একটা মুজাহিদ গ্রুপের ট্রেনিং আছিল, আর একটা আনসারের ট্রেনিং আছিল। তো 3 জন পাঠালো। আমার বললো যে তুমি সংবাদটা নিবা, ওরা কি করতেছে। ওদের বললো যে তোমরা 2টা-4টা করে গ্রেনেড নিয়ে যাও, কিন্তু এটা গুলিও করবে না। আর আমার দিয়ে দিল একটা SMG, গুলি করবে না, তোমরা শুধু দেখবে এটা সত্য ঘটনা কিনা, কারণ আমরা 7 জন মাত্র, এখানে আমরা গুলি করলে আমরা নষ্ট পাওয়া ছাড়া কিছু। ওইখানে যখন কুলিং করে গেছে, জানালার কাছে 2 জন গেছে, 2 জানালার কাছে যাওয়ার পর ওখানে আটটানো শুনতেছে। একটা মেয়ে বলতেছে, হায় হায়, পৃথিবীর মধ্যে কেউ নাই, এমন কেউ নাই, আমাদের শুদ্ধ এনে শেষ করে দেয় আমাদের ইজ্জত দেওয়ার আগে। এরা হাউ মাউ করে কাঁদতেছে। হেরে 2-3 জনে ধরে টানা হেসরা করতে, মানে তার দেহের ভিতরে কোনো কাপড় চোপড় রাখতেছে না। এই নিয়ে দেখে 2টা ছেলেই বলতেছে যে না, আমরা কমান্ডার কথা অমান্য করবো, নয় আমরা গুলি করে মেরে ফেলবো, আমরা কিছু করেই যাবো, এই কুত্তা দেন হিন্দে বাগামুই। এই মনে করে 2টা এই গ্রেনেড ছুটছে জানালা দিয়ে। একটা গ্রেনেড ভিতরে ঢুকছে, আর একটা এখানে এই যে এইরকম শিকার মধ্যে পাইছে, তার পায়ের নিচে পড়ে সামনে একটা চিৎকার দিছে। দৌড়াইয়ে গেছি, কি হলো? পরে বলে, স্যার আমার এই যে SMGটা দেন, আমার কিন্তু সব নিতে পারতাম না, সব জোড়া হয়ে গেছে, আমি কতক্ষণ মারা যাবো, তো যতক্ষণ আটকে রাখতে পারি আমি টুকটাক গুলি করি, তাহলে ওরা শুয়ে থাকবো বা বাঁচতে চাইতে হবে, আমার চলে যাবো। এই আমাদের জীবন গেছে। আমরা ভাত খাইতে বসছি, গোলাগুলি আরম্ভ হয়েছে, হাল কোদাই করে থাকতে আমরা দৌড়ে ফেলাইছি। 9টা মাস এরকম কি পরিমাণ মশা, কি পরিমাণ যুগে আমাদের খাইছে, তা আমরাই জানি। আমাদের দেহের ভিতরে বুঝতো, মানে এরকম হচ্ছে খুঁজে খুঁজে পড়ার মতো হয়ে গেছে। প্রত্যেকেরই প্রায় ঘা পেঁচা হয়ে কি হয়ে গেছিল। এইগুলো আরেকটা ঘটনা বলি, এটা কিন্তু আমার দেখা না, এটাও কিন্তু আমার শোনা। এক জায়গায় কতগুলো মেয়ে ধরে নিয়ে গেছে, তোর সবচেয়ে সুন্দর যে মেয়েটা, এই মেয়েটা নিয়ে যাবে আরেক ঘরে। এই মেয়েটা যায় না, না যাওয়ার পরে হয়তো তাদের উপরে থুতু মারছে বা আঘাত করছে। আঘাত করার পরে এই মেয়েটারা ধরছে, ধরে সব মেয়েদের মোকাবেলা উলঙ্গ করছে। উলঙ্গ করে 2 পায়ের ভিতর ধরছে, 2 জনে হাতের ভিতর পাড়া দিয়ে ধরছে। ধরার পরে ওই কমান্ডার হুকুম দিয়েছে, লজ্জাস্থানে বন্দুক ঢুকাও। বন্দুক ঢুকাইয়া ওইখানে ট্যাগার টিপছে, সাথে সাথে গুলি হইয়া রক্তে সমস্ত বাইশে সবাই। তো তখন কত অজ্ঞান হয়ে গেছে, কত তার বলছে তারা যদি এরকমই করে, আমাদের কথা মতো না চলো, তোদের অবস্থা এরকম করে। এখন তোমরা চিন্তা করো, আমরা কেন এই পাকিস্তান হয়ে আরেক ভাইয়ের বিরুদ্ধে আমরা কেন গেলাম? কি জন্য গেলাম আমরা? এই জন্য আমরা যুদ্ধ করেছি। যুদ্ধ করার পর স্বাধীন করেছি। স্বাধীন করার পর আমাদের চোখের তখন পানি যায় না। এমন কতগুলো জায়গা গেছে, আমরা যখন গেছি এইখানে কোনো কিছু আছে কিনা, তখন ব্যাংকারের কাছে গেছি, দেখা গেছে হাও মাও করে কাঁদছে, আমাদের কাছে আসবেন না। কুত্তারা আমাদের দেহের ভিতর কোনো পায়ের থেকে নিয়ে মাথা বন্ধ কোনো কাপড় রাখে না, আমাদের উলঙ্গ করে রাখছে। আমাদের ওখান থেকে গুলি করেন, আমাদের মাইরা ছিঁড়ে যান, আমরা কারো কাছে মুখ দেখাইতে পারবো না। কারণ আমাদের যা কিছু আসছিল, ওই যে লুঙ্গি আসছিল, হাফ প্যান্ট পরে, ওই লুঙ্গিগুলা সামনে ফাড়া আছিল, লুঙ্গি ছেলে আসছিল না। এইগুলো 2-3টা মিলে মারি দিচ্ছি, দেওয়ার পরে তারা বেরিয়ে আসছে। এই মহিলাদের এই অবস্থা ছিল, কাজে যার জন্য আমরা যুদ্ধ করতে বাধ্য হয়েছি। বাংলার মানুষ, বাংলার ছেলেরা কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেয় নাই।
তারা দেশের জন্য এইভাবে এই করছে। তাই তোমাদেরকে অনুরোধ থাকলো, তোমরা ওই লাল সবুজের পতাকা, এই রক্ত লালে লাল হয়ে গেছে, যেখানে যে কোনো কারণে সার খার করে গেছে, একের পর এক বাড়ি আগুন ধরাই দিয়ে গেছে। ওরা গায়ের পর গা পুইরা সার খার করে ছেয়ে গেছে। আমাদের একটা মুক্তিযোদ্ধা ছিল, ও যখন কাউকে ধরা হইতো ওর মাথা খারাপ, কারণ আমার ছেড়ে যেত না, কামড়াই ওর বুকটা ছিল মোর কলজাটা খাম। পরে এক সময় যে তুই পাগলামি করে তোর বান্ধব কোনোখানে এই কোনো যখন কোনো যুদ্ধে যাওয়া হয়তো আগে আগে যেত, তো ওরা বাইন্দা থিয়ে যাওয়ার মতো। পরে জিজ্ঞাসা করলো, একদিন জ্বর আইসে, ওর প্রচন্ড জ্বর, ওরে মাথায় পানি দিলা, মাথা হাতে তুই এরকম পাগলামি করস কে? পরে বল, স্যার কি কমো, আমার দুঃখ, আমি দুনিয়াতে বেঁচে থাকবো না। কি জানি কি হয়েছে তোর? ও আমারে পরে বলছে যে আমার বাড়িতে আসলে খাটটা, পাড়ার সমস্ত লোক চলে গেছে, আমি জানি না, আমি খাইতে গেছি। এই সময় আমার এক মেয়ে আব্বা ইয়ে এসে ইয়ার পাঞ্জাবির আইসে গেছে, তাড়াতাড়ি করে আর কোনো না পাইয়া উনি ছোট্ট একটা পালা ছিল, আমার দুই মেয়ে আমার ওয়াইফ ধরে পালাটা আলো করছে, পালা নিচে আমি ঢুকছি, আমি পালাটা ছেড়ে দিচ্ছি। তারা ঢুকছে ওই বাড়িতে, আমার চোখের সামনে আমার স্ত্রীকে, আমার দুইটা মেয়েকে তারা বেইজ্জতি করছে। যখন তারা চলে গেছে, আমি দৌড় দিয়ে আসছি, আমার আর সহ্য, আমি বাড়িতে মুখ দেখাবো না, আমি ওদের কামড়াইয়া কলজে খাইয়া তারপরে আমি মরবো। তোমরা চিন্তা করো আমাদের সময় কি গেছে, এই যে আমরা মুক্তিযোদ্ধা গেছি, বাড়ির জন্য সব সময় একটা চিন্তা, আমার মায়ের কি হলো, আমার বোনদের কি হলো, আমার স্ত্রীর কি হইলো, আমাদের পাড়ার অন্যান্য মেয়েদের কি হলো, মেয়েদের চিন্তা ছিল। আমরা সামনে দাঁড়াইছি যে না আমরা মরে বলি যে দেশ যদি সহ্য করতে পারবো না। তোমরা দেশের জন্য তোমাদের হাতে লাল সবুজ পতাকা রয়ে গেল, আমাদের দিন শেষ, তোমরা এই পতাকার মান মর্যাদা রাখো। শেখ মুজিবর যেন দোয়া করো, তারপরে সমস্ত কিছু শেষ করে দিয়ে তোমাদের জন্য রেখে গেছে বাংলাদেশ। বাংলাদেশ উন্নতভাবে তোমরাই রক্ষা করো। তোমরা আজকে তোমাদের বুকের ভিতরে ঘুমিয়ে আছে, তোমাদের পিতায় কবিতা আছে, ঘুমিয়ে আছে শিশু পিতায়, সব শিশুর অন্তরে। তোমাদের ভিতরে আজকে রাষ্ট্রপতি হওয়া, তোমাদের ভিতরে থেকেই হবে প্রধানমন্ত্রী, তোমরা একটা ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার হবা, সেবায় তোমরা নামবা, দেশের প্রতি মায়া ভয় দেয়। এই আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।